এখন বাজে রাত ৩টে। এই সবে খেলা শেষ হলো। তারপর এসে আমি ভিডিওটা আবার ভালো করে দেখে, দুটো ভিডিও ভালো করে দেখে তারপর ভিডিও করতে এসেছি। তো তোমরা জানো যে আর্জেন্টিনা জিতে গেছে ২-১ গোলে, অর্থাৎ ফাইনালে চলে গেছে। তো যারা আর্জেন্টিনা লাভার তারা ভীষণ প্লিজড। তো আমিও একজন আর্জেন্টিনা লাভার, তো ভীষণ প্লিজড। তো এখন এসে আমি ভিডিওটা করতে এসেছি। দেখো, আমি দুটো ভিডিও করে রেখেছি, কিন্তু সেই ভিডিওগুলো আজকের প্রথমে ছাড়লে লোকের ওই লেভেলের কিউরিসিটি থাকবে না। তাই এই ভিডিওটা ছাড়া আমার মনে হলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো কি নিয়ে ভিডিও করতে এসেছি তোমরা বেশ প্রায় অনেক লোকজনই দেখেছো। সেটা হচ্ছে ম্যান্ডির একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও, আর আমাদের বোতলের ব্লগ চ্যানেলের একটা ভিডিও। এই দুটো দেখে আমি ভিডিও করতে এসেছি। তো প্রথমে বলে নিই, বোতলের যে ব্লগ চ্যানেলের ভিডিও সেটা হচ্ছে, ও বলছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়, আমার সেটা ভালো লাগে। কান খুলে শুনে নাও বোতলের পোষ্যরা, কান খুলে শুনে নাও, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় সেটা আমার ভালো লাগে। ঠিক আছে? কেন ভালো লাগে? কারণ কেউ যদি উপরে ওঠে তখনই তাকে নিয়ে আলোচনা হয়। মানে আবার সেই একটাই কথা যে সে বেস্ট, তার জন্য তাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়। আমি কিছুতেই বোঝাতে পারি না ভাই, কন্ট্রোভার্সিয়াল জিনিস নিয়ে কন্ট্রোভার্সি হয়। কে বেস্ট কি লোয়েস্ট সেটা বড় কথা না। তুমি কি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন করছো? যদি ইয়েস হয় তাহলে সেটা নিয়ে লোক কথা বলবে। তুমি আপাতমস্তক একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার কিভাবে? তুমি নিজে অন্য লোকেদের পার্সোনাল ব্যাপারগুলো তুলে ভিডিও করো, কিছুটা তুমি ভিডিও টু ভিডিও করো, কিছুটা ভিতরের গোপন তথ্য বের করো। তাহলে সেই জায়গায় তুমি যদি নিজেও সেম জিনিসটা করো এবং যেগুলো কন্ট্রোভার্সিয়াল মনে হয় সেটা, তাহলে সেটা নিয়ে লোক কথা বলবে না? এবার কি ব্যাপার নিয়ে কথা বলছে, আমার যে ভাগ্নুর জন্মদিন পালন করেছি, মানুষ তার পিছনেও কজ খুঁজছে। শোনো, এই যে আমাদের জীবনে যত ঘটনা ঘটে, প্রত্যেকটা এফেক্টের একটা কজ থাকে, প্রত্যেকটা জিনিসের। এমন নয় বিনা এফেক্টে, মানে বিনা কজে কোনো এফেক্ট হয়। মানে যে কোনো ঘটনার জন্য কিছু না কিছু কজ থাকে, কারণ থাকে যে কোনো ঘটনার জন্য। তাহলে এটা যদি হয় তাহলে এটা থেকে এটা প্রমাণ হয় যে ভাই, ভগ্নুর জন্মদিন যে পালন হয়েছে সেটার পিছনেও একটা কারণ আছে। এমনি এমনি কিছু হয় না। এই যে বলে না এমনি এমনি করে ফেলেছি, এমনি এমনি কিছু হয় না। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের পিছনে কিছু না কিছু কারণ আছে। এবার ওর বক্তব্য, এই যে যারা ভগ্নুর জন্মদিন পালনের কজ খুঁজছে তারা কতটা নিম্ন রুচির, নিম্ন মানসিকতার এবং কতটা মানে ভুলভাল চিন্তাধারার যে তারাও কারণ খুঁজছে। তাহলে কি তারা যে জন্মেছে সেটার কোনো কারণ ছিল, নাকি তারা যে জন্ম দিয়েছে তার কোনো কারণ ছিল? এটা বলছে আর কি। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এবং ভিউয়ার্সদের বলছে, যাদের আর কি সন্তান আছে। তো তুই আসলে মূর্খ, তো তাই তোর অনেক শতেক জ্বালা। মূর্খ মানে পড়াশোনায় মূর্খ না, তোর জ্ঞান খুব সীমিত। কথাটা হচ্ছে, এই যে বাচ্চা বাচ্চা যে আমরা প্রসব করি বা বাচ্চা যে আমাদের রেখে যাই, সন্তান সন্ততির জন্য আমাদের যে এত আর্জ, কারণটা কি বলতো? কারণটা হচ্ছে আমরা আমাদের নিজেদের অর্জিত বৈশিষ্ট্যকে আর কি রেখে যেতে চাই। মানে আমরা আমাদের যে, মানে আমার তো একটা নেচার আছে, তাহলে সেই যে নেচারটা আমার অবর্তমানে তো পুরো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যদি না আমি কাউকে রেখে যেতে পারি। তাই আমরা যে অর্জিত বৈশিষ্ট্যগুলো এই সমাজ থেকে আসে আর কি আমাদের মধ্যে, সেইগুলোকে একত্র করে আমরা রেখে যেতে চাই, ফলস্বরূপ আমাদের সন্তান সন্ততির মধ্যে দিয়ে, যাতে আমাদের অস্তিত্ব মিটে না যায়। তাই ধর আমি, তর্কের খাতিরে ধরলাম আমি, এই যে আমি জন্মেছি এটার পিছনে একটা কারণ ছিল। আর এই যে আমি আবার কাউকে মানে আর কি প্রসব করেছি সেটার পিছনেও একটা কারণ আছে। আমি জন্মেছি সেটার কারণ আমার মা বাবা চেয়েছে তাদের ভালোবাসার নিদর্শন স্বরূপ তাদের অর্জিত বৈশিষ্ট্য একত্রিত হয়ে তাদের সন্তানের মাধ্যমে তাদের অস্তিত্ব পৃথিবীর বুকে থাক। এবং সেম থিংটা আমার জন্য প্রযোজ্য। আমিও চাই
যে আমার অস্তিত্বটা আমার অবর্তমানে যেন মিলিয়ে না যায়, তাহলে আমার একটা যদি বাচ্চা থেকে যায় তাহলে সেটা পৃথিবীর বুকে আমার অস্তিত্ব সংরক্ষণ করে রেখে দিয়ে যাবে। বুঝতে পেরেছিস? কারণটা এটা, তার জন্য ফল হয়েছে প্রত্যেকটা। এই যে জন্মানো বলছিস না, যে জন্মানো, তাহলে কি তাদের পিছনে কারণ ছিল? হ্যাঁ, কারণ ছিল। তুমি আকাট মূর্খ, তাই জন্য তুমি এই কথাটা বললে, উদাহরণ দিলে। আর দেখো, উদাহরণ দিলে তোমাকে আমি কজ এফেক্ট সবটা বুঝিয়ে দিলাম, কিন্তু তারপরেও তোমার মানে গা রি রি করবে, তোমার কখনো আমাকে চুল মনে হবে, কখনো মনে হবে মাথায় লাথি মারি, এসব মনে হবে। মাথায় কেন লাথি মারতে ইচ্ছা করেছে? তার মানে তুই বুঝেছিস যে এই মাথার মধ্যে একটা কি জিনিস আছে, সেটা হচ্ছে ব্রেন, আর সেইখানে আইকিউ লেভেল থাকে। তো সেইটাতে তোর ইরিটেশন হয়, আর তার জন্যই তোর মাথা মনে হয়েছে, অন্য কোথাও মনে হয়নি। বুঝেছিস তো? তো যাই হোক, সে তোর মনে হচ্ছে অনেক কিছু মনে হবে, ভবিষ্যতেও অনেক কিছু মনে হবে। কারণ হচ্ছে তুই কন্ট্রোভার্সি চাস, তোকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, কারণ তুই চর্চায় থাকতে চাস, তোর নিজের বক্তব্য। তাহলে যদি চর্চায় থাকতে চাস, তোরকে নিয়ে কন্ট্রোভার্সি হোক সেটা চাস, তাহলে তুই কি লিমিটেশন ঠিক করে দিবি কে কাকে নিয়ে কন্ট্রোভার্সি কতটা করবে? নিশ্চয়ই না। তাহলে তুই তো চাস কন্ট্রোভার্সি হোক, তাহলে তোর চাওয়াটাই তো সাকসেস হচ্ছে। তাহলে তুই চেয়েছিস, তাহলে সেটা হচ্ছে। তাহলে সে তুই চেয়ে এবার তুই যদি বলিস যে সেটা কতখানি হবে, সেটা তো তুই ঠিক করে দিবি না। কে কিভাবে কন্ট্রোভার্সি করবে সেটা তো তুই ঠিক করে দিবি না। তুই চাইছিস নিজে উচ্চতার শিখরে বসে আছি, তাই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, কন্ট্রোভার্সি হোক, আমার তো ভালোই লাগছে, আমাকে নিয়ে সবাই আলোচনা করছে। যখন সেটা তুই পছন্দই করছিস, তাহলে কে কতটা বলবে, কতখানি বলা উচিত, তার মধ্যে কতটা শিক্ষা আছে, সে ঠিক বলছে কি ভুল বলছে, সেটা তো তোর কাছে ম্যাটার না। কন্ট্রোভার্সি হচ্ছে, দ্যাটস ইট। কিন্তু তোর কাছে সেটাও ম্যাটার, মানে তোর বক্তব্য হচ্ছে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, কিন্তু আমি লিমিটটা বেঁধে দেবো যে কতখানি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে। সেই কি কখনো হয়? কারণ তুই তো আর ইউটিউবের কেউ নোস যে তুই লিমিট ঠিক করে দিবি, তাই না? যে কন্ট্রোভার্সি করছে সে তার লিমিট ওয়াইজ কাজ করবে, কারণ সে বুঝবে যে সে কতটা বলতে পারে, কতটা বলতে পারে না। ঠিক আছে? তাহলে তোকে বুঝিয়ে দিলাম যে হ্যাঁ, তারা যে জন্মেছে তারও কারণ ছিল, তারা যে জন্ম দিয়েছে তারও কারণ ছিল। এইবার তাহলে যদি তাদের দুটো ব্যাপারেই কারণ ছিল, যেটা তুই জিজ্ঞেসে করলি, তাহলে তোর ভগ্নুর ব্যাপারেও কারণ ছিল, এটা পরিষ্কার। এবার কি কারণ ছিল দেখ। তুই যদি জন্ম থেকে তার জন্মদিন পালন করতিস, সেলিব্রেট করতিস, কেউ কিচ্ছু বলতো না। ঠিক আছে? এবার দেখ, আমরা তো তার জন্ম থেকে দেখিনি, আমরা তোকে 4 বছর দেখছি। তো 4 বছরে তুই কিন্তু জন্মদিন পালন করিসনি, এই প্রথম। তো সেই জন্য মানুষের কিউরিসিটি হয়েছে যে এই 3 বছর তো তুমি পালন করোনি, তুমি ব্লগ চ্যানেল করো, তুমি কন্ট্রোভার্সি করো, তো তোমার ব্লগ চ্যানেলে কারোর জন্মদিন, কারোর বিয়েবার্ষিকী, এগুলো সেলিব্রেশন হলে সেগুলো লোক দেখতে যায়, কারণ এই কন্টেন্ট মানুষ ভালোবাসে। তাহলে সেক্ষেত্রে তোমার ভগ্নুর সঙ্গে, হ্যাঁ, তোমার তো আজকের আলাপ না, বহুদিন ধরে আলাপ, যতদিন তুমি বিবাহিত জীবন আর কি চলছো। তাহলে সেই ভগ্নুর জীবনে তুমি তিনবার তার জন্মদিন করনি, এইবারেই তোমাকে জন্মদিন করতে হয়েছে। কখন? যখন তোমার এই ভগ্নু কেলেঙ্কারি সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে, তখন তোমাকে জন্মদিন পালন করতে হচ্ছে। তাহলে কারণটা কি? কারণটা হচ্ছে কিছু কথা বাইরে লিক আউট হয়েছে, সেটা কারণ। আর এফেক্টটা কি? এফেক্টটা তার জন্য তুমি জন্মদিন পালন করে ওই ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করছো। ঠিক আছে? তো একটা কথা তোমার জানা নেই, সেটা হচ্ছে দেখো, এখানে কেউ তোমার জিনিসটা গল্পের আকারে বলেনি। এখানে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা তোমার ভয়েস রিভিল হয়েছে, যেখানে তুমি নিজে স্বীকার করছো যে তোমার ভগ্নুর সঙ্গে তোমার একটা রিলেশন আছে, গভীর। হ্যাঁ, এবং সেই রিলেশনে তুমি না তো ভগ্নুকে, না তো মামুকে, কাউকে ছাড়তে পারবে না। তোমার পরিস্থিতি এমন জায়গায় হয়েছে যে শাঁখের করাত। ঠিক আছে? এদিকেও যেতে পারছো না, ওদিকেও যেতে পারছো না। এবং তার কারণ কি বলেছো? তার কারণ তুমি নিজে বলেছো, তোমার ভয়েসে শোনা গেছে যে ভাই, আমার ভগ্নু, তার আমি ছাড়া রোচে না। ঠিক আছে? 1 নম্বর, অন্য কোনো মেয়ে তার রোচে না। এটার মানেটা কি? অন্য কোনো মেয়ের সঙ্গে কি রোচনার কথা বলেছে? তার হাতের খাবার, না তার কি রচনার কথা বলেছো? তাহলে অন্য কোনো মেয়ে রচনা মানে এই জিনিসটার তো মিনিংটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, গেল। ছোটবেলা থেকে যে ও মা ড্যাশবাজ, ঠিক আছে, মানে আমি ওই এটা বললাম না, দীর্ঘী আকারে যেটা, তো সেই বাজ, ঠিক আছে, নয়, এই কথা তুমি বলেছো।
তাহলে তার মধ্যে এরকম মানে মেন্টালিটি নেই যে এই মাইয়া ওই মাইয়া এই মাইয়া গন্ধ শুকে বেড়াচ্ছে, এটা নেই। ওয়ান অ্যান্ড অনলি তোমার প্রতি তার ফিলিংস আছে, এবং এতটাই ফিলিংস আছে যে তার অন্য কাউকে রোচে না। এবং কেন রোচে না এই কথাটা এসেছে, কারণ তুমি চেয়েছিলে তোমার ভাগ্নুর সঙ্গে মারুর একটা টিটিং পিটিং করে দিতে, কিন্তু সেই টিটিং পিটিংয়ে তোমার ভাগনা রাজি হয়নি, কারণ তার অন্য কেউ রোচে না। এবং তুমি নিজের মুখে বলছো যে ওর তো অন্য কাউকে রোচে না এবং আমার উপর গরম নিছে কেন, না আমি এরম করেছি, তুমি কি জানো না আমার অন্য কেউ রোচে না? আচ্ছা, তুমি তারপরে এটাও স্বীকার করেছো যে ওর অন্য কোনো মা নেশা নেই, ঠিক আছে, মা ওই দীর্ঘি নেশা নেই। তাহলে বোঝো, তুমি নিজে স্বীকার করেছো, তার মানে ওর নেশা নেই, তার মানে শুধু তোমায় রোচে, তা তোমার প্রতি সে অ্যাডিক্টেড, এটা তুমি নিজে বলেছো। এবং তুমি বলছো তুমি শাকের কড়াতের পজিশনে গেছো, যেখানে তুমি না ভগ্নু না মামু দুজনের কাউকেই মানে ফেলতে পারছো না। এবং তুমি এটাও বলেছো যে দীঘা থেকে ঘুরিয়ে আসার পর টানটা আরও বেড়ে গেছে, ঠিক আছে, কিছুতেই টানটা কমছে না। কেন না, ওই ফোনালাপ দীর্ঘ সময় ধরে সে তোমার সাথে ফোনালাপ করে। এবং এটাও তুমি বলেছো যে তোর বাবার নামে এসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে তো এখান থেকে যদি কিছু জানা যায়, তখন বলছে হবে কিছুদিন ফোন বন্ধ করবে, তারপরে আবার আমি ফোন ড্যাশ দাবো, তোমার মুখ থেকে বেরিয়েছে। আচ্ছা, তারপরে বক্তব্য হচ্ছে যে তুমি হাঙ্গালুরি উড়ে গেছিলে, সেটাও তুমি বলেছো, ঠিক আছে, প্রথমবার উড়ে গেছিলে, সেকেন্ডবার উড়ে গেছিলে, তুমি বলেছো, তোমার ভয়েস রিভিল হয়েছে, সেখান থেকে জানতে পেরেছে। তো এত কিছু জানবার পর এটা ক্লিয়ার হয়ে গেছে। এবং তুমি নিজে মুখে স্বীকার করেছিলে কোনো এক সময়, আগের বারে ম্যান্ডু যখন বলেছিল যে হ্যাঁ, যে তোমারও হচ্ছে 10 বছরের ছোট কোনো একটা রিলেশন আছে, সেটা কত পর্যন্ত গেছো সেটা তখন বলা হয়নি, কিন্তু তোমার একটা রিলেশন আছে। এবং তুমি নিজে মুখে এসে স্বীকার করলে না ওটা 10 বছর নয়, ওটা 7-8 বছরের ডিফারেন্স, কিন্তু সেই রিলেশনটা এই পর্যন্ত ছিল, ওই পর্যন্ত ছিল না। এই পর্যন্ত মানে তুমি একটা দাঁড়ার বলেছিলে যে এই পর্যন্ত মানে মানসিক ফোনালাপ এইসবের ছিল, কিন্তু সেটা ওই শোয়া মানে বিছানায় শোয়া পর্যন্ত যায়নি, ঠিক আছে, তুমি নিজে বলেছো সেই সময়, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে তুমি নিজে বলেছো যে প্রথম যেদিন রাত কাটালাম, ঠিক আছে, প্রথম যেদিন রাত কাটালাম তারপর থেকে ওইদিন খুব কান্নাকানি, উলাহুলা কান্নাকাটি। কেন? এইটা মনে কইরা যে যখন ওর বিয়ে হবে, যখন ওর বিয়ে হবে সেই দিন আমি নাঙ্গু পাঙ্গু হয়ে উলাহুলা কান্নাকাটি করব, সেই নিয়ে সেদিনকে ঝগড়াটা হয়। আচ্ছা, এইবার কথা হচ্ছে ভাগ্নুর আজ না হয় কাল বিয়ে হবে, তো ভাগ্নুর বিয়ে হলে মামি কেন কান্নাকাটি করবে, তাও নাঙ্গু পাঙ্গু হয়ে উলাহুলা কান্না কেন করবে? এর তো কোনো কারণ থাকে, কারণ ছাড়া তো কিছু হয় না। তোমাদেরকে বললাম যে এভরি এফেক্ট হ্যাভ আর রিজন, তাই না? তো একটা কোনো না কোনো কারণ আছে, তার জন্য ফল হবে। তা তুমি যে এই উলাহুলা কান্না করবে, তুমি যে এই তোমার কি যেন বলে নাঙ্গুপাঙ্গু হয়ে কান্না করবে, রাস্তায় বেরিয়ে নাঙ্গুপাঙ্গু হয়ে উলাহুলা কান্না করবে, কেন করবে? ভাগ্নুর বিয়ে মানে তো আনন্দের ব্যাপার, তাহলে তুমি কেন কান্না করবে? তোমারই কথা শোনা গেছে, ভয়েস রিভিল হয়েছে, ঠিক আছে, তো সেটার কারণটা কি? তাহলে এত কিছুর পর লোকের মগজে একটু হলেও তো ঘিলু আছে, তারা তো বুঝতে পারে। দর্শক তো আর ধুর নয় যে কিছু বুঝতে পারছে না, না না, তোমার যারা ব্লাইন্ড সাপোর্টার তারা বলছে যে যদি ওর কোনো পার্সোনাল রিলেশন থাকে সেটা আমরা ইউটিউবের প্ল্যাটফর্মে দেখিনি, মানে ও দেখায়নি, মানে তারা তোমাকে ওই নৃত্য করতে বলছে, তোমার বিছানায় উঠে চারপা তুলে নাচতে বলছে, সেটা তুমি দেখাওনি, এটা সত্যি, ঠিক আছে। তো তারা হচ্ছে যদি না নাচতে দেখে, যতক্ষণ না তুমি চারপা তুলে বিছানায় বসে নাচানাচি করবে ততক্ষণ তাদের মাথায় ঢুকবে না যে কি ব্যাপারটা, তারা এই ভয়েসটাকে বলছে এটা সত্যি নয়। আবার কেউ কেউ দেখি বলছে হ্যাঁ ভয়েস সত্যি হতেই পারে, কিন্তু এটা তোর পার্সোনাল ব্যাপার। আচ্ছা, আমি এটা বলি, যদি সত্যি কারোর এটা পার্সোনাল ব্যাপার হয়, সেই পার্সোনাল ব্যাপার সে পাবলিকলি মানে 4-5টা মিলে একটা গ্রুপ করেছে, সেটা তো পাবলিক হয়ে গেছে, যতই সেটা পার্সোনাল গ্রুপ হোক, একটা তো গ্রুপ, তাহলে পাবলিক হয়ে গেছে, সেখানে বলে কারোর পার্সোনাল ইন্টিমেট খবর সে কাউকে বলে, তাহলে তো আর সেটা পার্সোনাল নেই, তো সেখান থেকে সেটা তো লিক হবে, এটা স্বাভাবিক। কারণ এটা তো বাস্তব যে একটা সময় ম্যান্ডুর যত পার্সোনাল জিনিস ওর কাছে গচ্ছিত ছিল, মানে ওকে দিয়েছিল ম্যান্ডু,
ভালোবেসে হোক খারাপ বেসে হোক দিয়েছিল। এবার সেগুলো সে গচ্ছিত করে রেখে দিয়েছিল এবং যখন যখন প্রয়োজন হয়েছে তখন সেই গচ্ছিত জিনিস টুটুক টুটুক করে একটু একটু করে কিন্তু ভিডিও করে সে কিন্তু কন্টেন্ট করে টাকা কামিয়েছে। তাহলে আমার কাছে যদি কারোর গচ্ছিত জিনিস থাকে আমার প্রয়োজনার্থে, আমি যদি সেইগুলো একটু একটু করে ছোঁয়া দিয়ে ভিডিও করে কন্টিনিউ রেভিনিউ জেনারেট করি, তাহলে আমি যদি কারোর কাছে সেই সেম জিনিস গচ্ছিত রাখি, তাহলে সেই জিনিসটা সে যে আমার সঙ্গে যখন তার ঝামেলা হবে সেটা লিক আউট করবে না, এর কোনো অ্যাসুরেন্স কি আছে? নাকি বোতল এটা ভেবেছিল যে আমার মেন্ডুর সঙ্গে বন্ধুত্বর সম্পর্ক জীবনেও নষ্ট হবে না, কারণ ও কি বলেছিল যে আমার আর ওর কারণে আমাদের সম্পর্ক নষ্ট হতে পারে, কিন্তু কোনো থার্ড ব্যক্তি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য আমাদের সম্পর্ক কোনো দিন নষ্ট হবে না, কারণ আমাদের ভস্য থেকে উঠে আসা সম্পর্ক বলেছিল। তাহলে ও কি ভেবেছিল যে ওদের সম্পর্ক কোনোদিন নষ্ট হবে না, নাকি ও ভেবেছিল সোশ্যাল মিডিয়া থেকে ওরা বেরিয়ে যাওয়ার পরে যদি সম্পর্ক নষ্ট হয় তাহলে এইসবগুলো আর আসবে না? হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখ, এটা তো পরিষ্কার যে ম্যান্ডি তোকে একটা ট্র্যাপে ফেলেছিল। সেদিনকে দীপ্তিদির কথাতে শুনলাম যে ম্যান্ডি নাকি স্বীকার করেছে প্রথম ওকে ও ভালোই বাসত, ঠিক আছে, কিন্তু তারপর মারুর কাছ থেকে ওই উড়ে উড়ে করে করে ব্যাপারটা যখন জানতে পারলো তখন ওদের কিউরিসিটি হলো এবং ওরা জানবার জন্য ওকে আর কি ডাকাডাকি করলো এবং ওর থেকে কথা বার করলো। এইখানে আমার একটা অবজেকশান আছে। কথাটা হচ্ছে, যখন মারুর সঙ্গে ম্যান্ডুদের ভাব ভালোবাসা ছিল তখন এই আলোচনাটা হয়েছে। তারপরে কিন্তু মারুর সঙ্গে ম্যান্ডুর একটা সম্পর্ক খারাপ হয় এবং মারু বেরিয়ে যায়। সেই সময় কিন্তু মারুর সঙ্গে বোতলে কিন্তু সম্পর্ক আছে এবং বোতলের সঙ্গে ম্যান্ডুরও কিন্তু একটু আধটু সম্পর্ক আছে, হাই হ্যালোর সম্পর্ক আছে। তাহলে সেক্ষেত্রে তারপর তো বোতলকে ম্যান্ডুরা ডেকেছে এবং ম্যান্ডুদের হয়ে বোতল মারুর এগেনস্টে ভিডিও করেছে, ঠিক আছে। তাহলে ভালোবাসাটা কোথায় ছিল? প্রথমেই তো ম্যান্ডু ওকে কারিকার্য করবার জন্যই ডেকেছিল, মারুর এগেনস্টে ভিডিও করানোর জন্য, অথচ মারুর থেকে খবরটা নিয়ে নিয়েছে বোতলের জিনিসগুলো। তাহলে বোতলের জিনিসগুলো ম্যান্ডু মারুর থেকে কালেক্ট করেছে, আবার বোতলকে দলে টেনে মারুর এগেনস্টে ভিডিও করেছে। তাহলে এই জায়গায় কি করে হয় ম্যান্ডু বোতলকে ভালোবেসেছিল? কখনো ম্যান্ডু বোতলকে ভালোবাসেনি। এটা যদি বোতলকে ম্যান্ডু বলে থাকে, ডাহা মিথ্যা কথা বলছে। কারণ প্রথম থেকেই ইন্টেনশনটা এটা ছিল ওকে ইউটিলাইজ করা, হ্যাঁ বোতলকে ইউটিলাইজ করা। এটা আমি 100% সহমত যে বোতল ওখানে ইউটিলাইজ হয়েছে এবং বোতলকে ইউটিলাইজ করেছে। প্রথম তার মাথায় হাত বুলিয়ে মারুর এগেনস্টে ওকে প্রভোগ করিয়েছে। আর ও তো জানো ভিতর থেকে তথ্য ফেলে তখন আর ওর নিজের বিবেক বুদ্ধি কাজ করে না, দেন অ্যান্ড দেন যা বলে সেগুলো একেবারে পাখি পড়ার মতো নিজের ভাষায় থ্রোব্যাক করে। কিন্তু কন্টেন্টের জিসটা ম্যান্ডি এবং কোং মানে তার দিদিরা মিলে এর মাথায় কিন্তু ইনজেক্ট করেছে ইনজেক্ট, এবং সেই অনুযায়ী ও কথা বলেছে, ঠিক আছে। তাহলে মারুর এগেনস্টে ম্যান্ডু চেয়েছিল বোতলকে কাজে লাগাতে এবং সেই জন্যই বোতলের দিকে হাই হ্যালোটা বাড়িয়ে দিল, মারুর দিকে কম। এবং সেই সময় বোতল কিন্তু মারুর দিকেই ঘেঁষা ছিল, মারুর সঙ্গেই বোতলের ইন্টিমেসি বেশি ছিল। এবং আমরা জানি মারুর রেজিস্ট্রি ম্যারেজের সময় বোতল গিয়ে সেখানে প্রেজেন্ট ছিল, ম্যান্ডু ছিল না। তাহলে ম্যান্ডুর একটা ক্ষোভ ছিল যে বোতল মারুর কাছে হয়ে গেছে অথচ আমি ওর কাছের লোক, সে যে একটা ক্ষোভ ছিল। তো ওই মারুকে সাইড করবার জন্য বোতলকে টোটালি ইউটিলাইজ করেছে 3 বুইন মিলে, ঠিক আছে। বোতল সেটা ধরতে পারেনি, চালাকিটা ধরতে পারেনি ম্যান্ডুর, ঠিক আছে। ও একেবারে দিল জান খুলে মিশেছে এবং এমনভাবে ওকে হাইপ দিয়ে এমন একটা উচ্চতায় বসিয়ে দিয়েছে যে ও পুরো মোল্ড হয়ে গেছে, ঠিক আছে। বোতল নিজেকে খুব স্মার্ট এবং চালাক মনে করে, কিন্তু আদতে তা নয়, ও একটা ফুল, ঠিক আছে। এবং ওকে ওই পারদ চচ্চর করে তুলিয়েছে আর তার মধ্যে ও মোল্ড হয়ে গিয়ে কি করেছে, মারুর এগেনস্টে ভিডিও করেছে। এবার মারুর এগেনস্টে ভিডিও করেছিল তখন ওরা সেই লেভেলের সাবাসী ওকে দিয়েছে এবং মারুর এগেনস্টে ভিডিও করে ও বেশ ভালো ইনকাম করছে, তাই মারুর কন্টেন্টটা ওর ভালোই লেগেছিল। আর ম্যান্ডুকে নিয়ে ও তখন ভিডিও করতো চেটে, আর যদি ম্যান্ডু কোনো ভুল করেছে সেটাও খুব পোলাইটলি এসে বলতো। এই যে আজকের বলছে না যে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চেটে ভিডিও করছে ম্যান্ডুকে, কেন বলছে বলো তো? যে যেমন জগৎটা দেখে তেমন। কারণ একটা সময় ও জানে ও ম্যান্ডুকে কিভাবে চেটে ভিডিও করেছে, হ্যাঁ ভুল ধরেনি তা না, কিন্তু সেই ভুলগুলো একদম পোলাইটলি সফটলি ধরেছে। ওই জন্য অন্য লোকের কোনো সফটলি আলোচনা বা কোনো সফটলি কন্ট্রোভার্সি ও বলে চাটা,
কারণ ও তো জানে যে নর্মাল স্পিড ওর কী, ও নর্মালি কীরকম ভিডিও করে সেটাও জানে, দাঁত মুখ খিচিয়ে যে ভিডিওটা করে ওটা ওর অরিজিনাল ফেস। কিন্তু যখন ও ধরি মাছ নাচুই পানি করতে চায়, মানে তার এগেনস্টে যেহেতু নেগেটিভ কিছু বলবার মতো আছে, তাহলে সেটা কি ডিনাই করতে পারছে না, তাহলে তো লোক বুঝতে পারবে যে একেবারে অন্যরকম করে করছে, একদম সেই শুয়ে পড়া দালাল হয়ে গেছে। তো সেই জন্য তখন ও একটু সফটলি তাকে নিয়ে ওই নেগেটিভ ব্যাপারগুলো আলোচনা করেছে। তাহলে ও বুঝেছে, তখন ও ম্যান্ডিকে চাটতো, আর ম্যান্ডিকে চেটেছিল বলেই ওই রকম ধরনের ম্যান্ডিকে নিয়ে ভিডিও করেছিল, যেগুলো নেগেটিভ কন্ট্রোভার্সি হয় সেগুলোকেই ওরমভাবে করেছে। তো সেই জায়গা থেকে ওর তো মাথার মধ্যে ওটা আছে যে আমি এরকম করেছি, তাহলে সবাই তাই করে, সবাই যখন এরকম হি হি করে ভিডিও করে তাহলে সবাই চেটে ভিডিও করে, ঠিক আছে, ওই জন্য ওই কথাটা বলেছে। তো যাই হোক, এইবার সেই সমস্ত জিনিসগুলো লোকের কাছে চলে এসেছে। এর পরেও কারণ খুঁজবে না যে এত কিছুর হয়েছে, এই সবগুলো ভয়েসগুলো রিভিল হয়েছে, এবং ভগ্নুর সঙ্গে মামির যে একটা বেশ ভালো রসালো সম্পর্ক আছে, সেগুলো ওই কথোপকথন থেকে বেরিয়ে এসেছে, মানে ওই টোটাল ভয়েসগুলো যে রিভিল হয়েছে সেখান থেকে বেরিয়ে এসেছে। এবং ও নিজের মুখে একবার স্বীকার করেছে যে হ্যাঁ, আমার থেকে 7-8 বছরের ছোট একজনের সঙ্গে আমার রিলেশন আছে, এটা স্বীকার করেছে। এবং পরবর্তীকালে ম্যান্ডি যেসব জিনিসগুলো বাইরে লিক করেছে স্যান্ডির দ্বারা এবং হাটের দ্বারা, তার থেকে এটা পরিষ্কার হয়েছে যে এই সেই ব্যক্তি, কে ওই ভগ্নুই সেই ব্যক্তি যার কথা ও সেদিনকে ম্যান্ডুর সামনে ভিডিও করে স্বীকার করেছিল, মানে ম্যান্ডি ভিডিও করেছিল তার এগেনস্টে ভিডিও করে স্বীকার করেছিল, ঠিক আছে। কত দূর পর্যন্ত সম্পর্ক সেটা কিন্তু ও বলেনি, ও বলেছিল না এটা এই পর্যন্ত সম্পর্ক। তো কত দূর পর্যন্ত সম্পর্ক আমাদের জানার দরকার নেই, কিন্তু ওর যে একটা এরকম রিলেশন ছিল সেটা তো আগেই স্বীকার করেছে, মানে অ্যাডমিট করেছে। এবং পরবর্তীকালে যে প্রমাণগুলো এসেছে সেগুলোতে যদি খাপে খাপ পঞ্চুর বাপ মিলিয়ে নাও, তাহলে বুঝতে পারবে যে ওই সম্পর্কটাই সেই সম্পর্ক, ঠিক আছে, সেটা বুঝতে পেরেছি। এইবার এতদিনে আমরা কোনো সময় তার মধ্যে সিঁদুর কাণ্ড আছে, তার মধ্যে ডিপি কাণ্ড আছে, তার মধ্যে বেড়াতে যাওয়া কাণ্ড আছে, তার মধ্যে রাগে সেগোমামি কাণ্ড আছে, বোকামামি কাণ্ড আছে, বোকা ড্যাশ মামি কাণ্ড আছে, এগুলো সব শুনেছি। এবং এটাও শুনেছি যে ওই ছেলেটা যখন একটু ওই হুল্লি চুল্লু খায়, তখন সে মামিকে হচ্ছে ওইরকম ধরনের ওই সেগো মামি বলতে থাকে, ঠিক আছে। এবং যেটা ভীষণ একটা নোংরা ওয়ার্ড, হ্যাঁ, ওটা তো গালি তো বটেই, একটা নোংরা ওয়ার্ড। কেউ যদি কারোর প্রতি, কোনো মামির প্রতি রেসপেক্ট থাকে নর্মাল, তাহলে সেই মামিকে কেউ এরকম কথা বলতে পারে কি? পারে না তো। তাহলে সেই জায়গা থেকে একটা ভাগনা যে সন্তানসম, রিলেশনটা সন্তানসম, বয়সটা কি সেটা বড় কথা নয়, তো রিলেশনটা সন্তানসম, এবং সেই জায়গায় সেই রিলেশনটায় সে এরকম ধরনের মামিকে কথা বলছে, সেটাও ওর মুখ থেকেই এসেছে। কিন্তু এরকম নয় যে ম্যান্ডি শুনে এসে বলছে আমাদের কাছে কোনো প্রুফ নেই, তা কিন্তু না, ওগুলো কিন্তু সমস্ত ওর ভয়েসগুলো শোনা গেছে। তারপরেও, এত কিছুর পরেও যদি সে এসে ভগ্নুর জন্মদিন পালন করে, এবং সেখানে পরিষ্কার দেখা যায় যে ভগ্নু সেই জন্মদিনে কেকটা কেটেছে, প্রণাম করেছে, কিন্তু মামিকে প্রণাম করেনি, এবং বলছে একটা জিনিস বাকি আছে ওটা পরে নেব। এবং সবথেকে বড় কথা, সেই জন্মদিনে কারা প্রেজেন্ট ছিল? ওর শ্বশুর শাশুড়ি আর ও, না তো ওর বর প্রেজেন্ট ছিল, না তো ভগ্নুর মা বাবা বোন প্রেজেন্ট ছিল। এতগুলো লোক, তাহলে তারা সবাই প্রেজেন্ট থাকবে, এই সময় তো জন্মদিন করি আমরা। যদি বাড়িতে একটা কেক কাটি তাহলে কি করি? যদি আমাদের আত্মীয় স্বজন না থাকে, মানে আমরা আত্মীয় স্বজনকে যদি নিমন্ত্রণ না করি, তাহলে মা বাবা বাচ্চা মিলে কাটাকুটি হবে। যদি সেটা না হয় তাহলে একটু বড় করে হবে, আর যারা রিলেটিভ আছে তারা হবে। এবার সময়টা কখন? সময়টা যদি রাত 12টার সময় হতো তাহলে একটা কথা ছিল, যদিও সেটা হয়নি। কিন্তু রাত 12টা না, সন্ধেবেলা। তো সেই সন্ধেবেলা কেন করা হলো? সেই সন্ধেবেলা করা হলো কেন? যখন কেউ নেই, কারোর প্রেজেন্ট থাকা যাবে না। তো এই জায়গাটা একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। এবার কথাটা 3 বছর আমরা দেখিনি, এই বছর প্রথম দেখছি, এবং এই বছরই ওর সব রিভিল হয়েছে। তাহলে কারণটা তো মানুষ খুঁজবেই, যে কেন এটা হলো, সেই জন্য কারণ খুঁজছে। বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার কথা হচ্ছে যে মামিকে প্রণাম করলো না কেন? মামিকে প্রণাম করবে না কেন? মামিও তো বড়, সিনিয়র। আমরা তো সম্মানে বড় হলেই তার পায়ে হাত দিয়ে প্রণাম করি, সে বয়সে বড় না হলেও। ইভেন আমরা যখন পইতে হয় বাচ্চাদের, তখন তো বাচ্চারা 7, 9, 11, 13 এগুলোতে
বইতে হয়, সেই পৈতের কিন্তু পায়ে প্রণাম করতে হয়। সে দাদু থাক, দিদিমা থাক, কাকু থাক, জেঠু থাক, সবাই প্রণাম করে যখন তাকে ভিক্ষা দেওয়া হয়। তো সে তথাস্তু করে, তখন তাকে প্রণাম করে। তাহলে তাকে সম্মানে প্রণাম করা হচ্ছে। সে একজন ব্রাহ্মণ হলো, সেই সম্মানে তাকে প্রমাণ করা হচ্ছে। তাকে কিন্তু বয়সের জন্য প্রণাম করা হয় না, তাই না? তাহলে এখানে ও তো সম্মানে ওর থেকে বড়, বয়সে বড় সেটা তো পরের কথা, কিন্তু সম্মানে তো বড়। তাহলে মামিকে কেন প্রণামটা করলো না? আর কি বাকি আছে যেটা সে পরে নেবে, তাই না? তো এইগুলো দেখলে লোক সেখানে কারণ খুঁজবে না? খুঁজবে তো। তাই জন্য কারণ খুঁজেছে, অন্য কোনো কারণে কারণ খোঁজেনি। ঠিক আছে? এমনি যদি নর্মালি কোনো ভাগ্নু ভাগ্নির জন্মদিন পালন করা হয় তাহলে তো সেটা ওয়েল অ্যান্ড গুড, সেটা তো ভালো। কিন্তু যার অভ্যেস আছে সে তো গত 4 বছর ধরেই সেটা করবে। সে ছোট্ট এইটুকুনি একটা বাপুজি কেক কাটতে পারে, ছোট্ট একটা মোমবাতি চালাতে পারে, কিন্তু সে সেলিব্রেটটা করবে। বাট সেগুলো দেখা হয়নি। হঠাৎই টপকে পড়ে এই বছর করা হয়েছে সেই জন্য। আর সবথেকে বড় কথা, তার কিন্তু দুজন আছে, একজন ভাগ্নি, একজন ভাগনা। তো ভাগ্নির জন্মদিনে কোনো দিন কেউ কেক কাটতে দেখেনি। ভাগ্নির সঙ্গে ওর বেশি ফ্রি মেশামেশি, ভাগ্নির সঙ্গে ওর রিলেশন ভালো ওর বক্তব্য অনুযায়ী, এবং ও দেখায় ও ভাগ্নিকে নিয়ে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এবং যে কোনো নেমন্তন্ন বাড়িতে কাউকের সঙ্গে ওর কথোপকথন হতে দেখা যায় না, শুধুমাত্র ভাগ্নির সঙ্গেই হতে দেখা যায়। ঠিক আছে? নাহলে সব জায়গায় একা সেরে ওই বরের বগল দাবাই করে এদিক ওদিক ঘোরে। তাহলে সেই জায়গায় ভাগ্নির সঙ্গে যার এত ভালো সম্পর্ক, সেই ভাগ্নির জন্য কোনো দিন কেক কেটে সেলিব্রেট করেনি, আর এখন ভাগ্নুর জন্য কেক কেটে সেলিব্রেট করে দিল। ব্যাপারটা কিরকম লাগলো না? অড তো। সেই জন্য লোক প্রশ্ন করেছে। তাহলে কারণ সব বুঝিয়ে দিলাম। ঠিক আছে? এইবার ওই ভিডিওতে আর কিছু আমার বলার নেই। ও মানে কন্ট্রোভার্সি এনজয় করে, তাহলে জানি ওই যদি এনজয় করে আমাদের কিছু বলার, মানে আমার তো কিছু বলার নেই, এনজয় করতেই পারে, কিন্তু তার বাইরে আমার আর কিছু বলার নেই। এইবার চলে যাই আমাদের মেন্ডু রানির ভিডিওতে। প্রথম কথা হচ্ছে, মেন্ডু রানি বলছে যে ইউটিউব একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে আমি ব্লগিং করতে পারি, কন্ট্রোভার্সি করতে পারি, সব কিছু করতে পারি। ঠিক আছে? তাই এখানে কোনো রকম কোনো আমার ইউটিউব থেকে বাধা নেই, তাহলে আমি করতেই পারি কন্ট্রোভার্সি। ইউটিউব থেকে বাধা নেই। ইউটিউব থেকে কেন বাধা দেবে? একটা চ্যানেল খুলে তুমি সেখানে গানের ভিডিও, নাচের ভিডিও, নাটকের ভিডিও, ব্লগিং ভিডিও, কন্ট্রোভার্সিয়াল ভিডিও, অনেক কিছু দিতে পারো, সেটা তোমার মর্জি। তবে একটা রুলস অ্যান্ড রেগুলেশন অনেকেই ফলো করে আমি দেখেছি, এবং আমি শুনেছি, না হলে রিচটা সেই জায়গায় পৌঁছায় না, এটাও শুনেছি। সেটা হচ্ছে, আমি হচ্ছে তোমরা দেখেছো অনেক ব্লগ করেছি আমার এই চ্যানেলে। ঠিক আছে? ব্লগ দিয়েছি, কিন্তু যেহেতু আমার চ্যানেলটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল, মানে অন্য লোকের কন্টেন্টটার উপর সেখান থেকে কন্ট্রোভার্সি কিছু উৎপন্ন হলে সেটা নিয়ে আমি কাজ করি, তাহলে সেখানে যদি আমি ব্লগ ভিডিও করি, আমার ভিডিও কিন্তু চলবে না। ঠিক আছে? মানে ব্লগিং চলবে না, কারণ আমার চ্যানেলটা ইউটিউবের কাছে রেকমেন্ডেশন যখন পাঠায় তখন কন্ট্রোভার্সিয়াল টপিকের উপরেই রেকমেন্ডেশন পাঠায়। তো সেখানে যদি ব্লগ ভিডিও করি চলবে না, সেটাই দেখেছি। এইবার সেই জন্য হয়তো মানুষ বারণ করে। এবার কথাটা হচ্ছে, ম্যান্ডি তো একটা ব্লগার, সে কি কন্ট্রোভার্সি করতে পারে? যদি করে তাহলে তাকে আরেকটা চ্যানেল খুলে কন্ট্রোভার্সি করতে হবে। মানে যেরকম আমাদের বোতল হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু সে আবার একটা ব্লগ চ্যানেলও খুলেছে, করতেই পারে, দুটো চ্যানেল আলাদা হতে হবে। তেমনি ম্যান্ডিও কিন্তু তার চ্যানেলটা ব্লগিং চ্যানেল হিসেবেই রেখেছে, কারণ ব্লগই দেখায় তার চ্যানেলটা মেনলি। তাহলে সেখানে যদি সে কোনো কন্ট্রোভার্সি টপিক বলে, তাহলে তার অন্য একটা চ্যানেল খুলে বলা উচিত ছিল। অন্য তো ওর চ্যানেলও আছে, সেটাতে বলা উচিত ছিল কমিউনিটি পোস্টে, ওই চ্যানেলে কমিউনিটি পোস্টে ওই ভিডিওটা দিলে ভালো হতো। ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি ঢুকিয়ে দেওয়া মানে সেটা ব্লগিং চ্যানেলের জন্য ক্ষতি। এবার এখানেই কাহানি মে টুইস্ট কীরকম, সেটা হচ্ছে ম্যান্ডির চ্যানেলটা ব্লগিং চ্যানেল হলেও ব্লগিংয়ের মধ্যে প্রতিনিয়ত ওর কন্ট্রোভার্সি থাকে। ব্লগিংয়ে শুধু কাজ দেখানো থাকে সেরকম নয়, ও প্রতিনিয়ত কিছু না কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক ছোড়ে। যখনই ওর ভিডিওটা অনেক বড় হয় তখনই জানবে ভিডিওর বেশিরভাগ পার্টটা ওর কথা বলা থাকে, এবং সেই কথা বলার মধ্যে কন্ট্রোভার্সির ছোঁয়া থাকে। তাহলে সেই ক্ষেত্রে ম্যান্ডির জন্য এটা কতটা এফেক্টিভ হবে আমি জানি না, মানে রিচ পৌঁছাতে। তার কারণটা হচ্ছে, ম্যান্ডি তো কন্ট্রোভার্সিয়াল ব্লগিংই করে, নর্মাল ব্লগিং ও খুব কম করে, এবং সেক্ষেত্রে কিন্তু ওর ভিডিওতে এফেক্ট পড়ে। এবং ও নিজে স্বীকার করেছে 4 বছর ধরে ও কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়েই ভিডিও করছে, কন্ট্রোভার্সি ছুটছে, এবং কন্ট্রোভার্সি সে লাভ করে, কন্ট্রোভার্সি সে দেখে। মধ্যখানে মাঝে মাঝে ঢপিং চপ দিত, আমি কন্ট্রোভার্সি দেখি না,
একটাও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওখানে কমেন্ট করি না, আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখি না, আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো ভিডিও দেখি না, আমি একদম আছি, সবটাই ডাহা মিথ্যা কথা। প্রথম কথা হচ্ছে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করেছিল, সেটা তো তোমরা জানো, কারণ এই যে ভয়েসগুলো রিভিল হয়েছে সেগুলো ওরাই দিয়েছে। তাহলে যাদের যাদের কাছে পৌঁছে দিয়েছে সব বুঝতেই পারছো যে তাদের সঙ্গে যোগাযোগ তো ডেফিনেটলি করেছে, কার মাধ্যমে, কার ভায়া মিডিয়া, সেটাও তোমরা সব জানো। তাহলে ও যোগাযোগও করে, প্রয়োজন হলে ক্ষমাও চায়, ঠিক আছে, যাদেরকে ওই নোংরা নোংরা গালি দিয়েছে, এবং হার্টের সঙ্গে যাদেরকে স্পেশালি ও মানে বেডে আর কি বন্ধুত্ব করিয়ে দিয়েছে, তো তাদের সবার কাছেও ক্ষমা চেয়েছে। কথাটা হচ্ছে ক্ষমা চাইতেই পারে, ক্ষমা পরম ধর্ম, যারা করবে তারা তো খুব ভালো কাজ করবে, কিন্তু যেই নোংরা কথাগুলো বলেছিল সেগুলো সত্যি কি প্রয়োজন ছিল ম্যান্ডির বলার? প্রয়োজন ছিল না। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করছে, ইগনোর করো আর নালে মজা নাও, দুটোর একটা হতে হবে। তাদেরকে ভিতরে ঢুকে তাদের নিয়ে লুস্টক, গালাগালি এবং এই ধরনের পর্যায়ে কথাবার্তা বলা ঠিক হয়েছে? ঠিক হয়নি। এবার তোমরা বলতে পারো কেন বলবে না, ও কেউ তোর বলছে, শোনো, ম্যান্ডির মুখ থেকে এটাই এক্সপেক্টেড, কারণ ম্যান্ডি ওই শোয়াটাই বোঝে, জীবনে এটাই দেখে এসেছে, মায়ের কথা বলেছে, বাপের কথা বলেছে, নিজের কথা বলেছে, তাহলে সে তো এরকম ধরনের কথা বলবে। সবাইকেই ওরা শুতে দেখে, শোয়াটা এতটাই ইজি, তো সবাইকে জনে জনে শুতে দেখে, আর যদি শুতে না দেখে তাহলে শুয়ে ফেলিয়ে দেয়, এইটা হচ্ছে ওদের নেচার, তার জন্য ম্যান্ডি এটা করেছিল। আচ্ছা, এইবার এখন তাহলে এরকম ভিডিও করলো কেন? মুখ চুলকাচ্ছে, মুখ চুলকাচ্ছে, ম্যান্ডি কনফিডেন্ট নয় যে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কন্টেন্ট করে তাহলে সেই ঝাটকা আমাদের বোতল দেবে, বোতলের ঝাটকা যেই কম হয়ে যায় ম্যান্ডি তখনই থ্রো করতে আসে। তো অন্য সময় ব্লগিংয়ের মধ্যেই ছোটোখাটো থ্রো করে, আর বোতল ঝাঁঝা ঝাঁঝা করে করতে আসে না। বোতল এমনিও ম্যান্ডিকে নিয়ে ভিডিও করে, এরকম নয় যে ম্যান্ডি কন্টেন্ট না দিলে বোতল করবে না, বোতল তখন কন্টেন্ট খুঁজে খুঁজে ভিডিও করবে, কিন্তু ম্যান্ডি তাতে মানে সেইভাবে পোষায় না, তাই ম্যান্ডি ওকে ঝাঁসু কন্টেন্ট করার জন্য, মানে এটাও পছন্দ করে আর কি, তার জন্য ও কিন্তু কন্টেন্ট থ্রো করে, আর সেটা কিন্তু বোতল করতে আসে, ঠিক আছে। কিন্তু এখন ম্যান্ডি দেখছে যে বোতলের ঝাঁসু কন্টেন্ট একটু ঝিমিয়ে পড়েছে, তাই ওকে উজ্জীবিত করবার জন্য ও এসে একটা পুরো ঝাঁসু কন্টেন্ট মানে পুরো ভিডিওর আকারে থ্রো করে দিয়েছে, জানে ও কালকের বোতল এটা নিয়ে বসবে। তো বোতল, আমি জানি ওর ওই কথার অমর্যাদা করবে না, এবং একটা শর্টস করে দিয়েছে অলরেডি, পেশেন্স ধরে রাখতে পারে না, তো শর্টস একটা করে দিয়েছে, এবার কালকে তো ভিডিও ডেফিনেটলি আসবে। তো ম্যান্ডু ওই জবরদস্ত কন্টেন্ট দেখতে চাইছে, ঝাঁসু কন্টেন্ট দেখতে চাইছে, ও আরও কন্ট্রোভার্সিটা চাইছে ওকে নিয়ে, আর এই বোতলকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে ও এনজয় করছে, ও আরও চাইছে দেখতে, এবং চাইছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেটাতে ঝাঁপাক, তাহলে ও যদি একটা ভিডিও করে তাহলে ওই দিক দিয়ে একটা ফিডব্যাক আসবে, তারপরে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঝাঁপাবে। অ্যাকচুয়ালি ও চাইছে না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ডাইভার্ট হয়ে যাক, নানা রকম কন্টেন্টে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ডাইভার্ট হয়ে যাচ্ছে, সেটাকে ও একত্রিত করতে চাইছে, তাই জন্য এরকম বলতে এলো। আর দেখো একটু মুখ চুলকায়, সবসময় তুমি আমাকে বলবে, ওটা একটু ঝগড়া করার মেন্টালিটি আছে, তুমি আমাকে বলবে, তুমি আমার কমেন্ট বক্স পড়ে আমাকে ঝাড়বে, আর আমি তোমাকে ঝাড়তে পারছি না, আমার তো জ্বালা করছে, তাই জন্য ঝাড়তে এসেছে, এটা গেল। আচ্ছা, এবার ঝাড়বো যখন, তাহলে মুনাফাটাও লুটবো, মানে ভিডিও করে রেভিনিউটাও আর্ন করব, তাহলে একটা ভিডিও দিয়ে দিই। আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে, দুটো ভিডিও হেভি ব্যাপার, খুশ হয়ে যাবে দিল, তাহলে সেটাতেও ভিউজ দেবে। এবার আগের যে ভিডিওটা করেছিল, মানে সকালে যে ব্লগিংটা করেছিল, সেটাতে ভিউজটা একটু ডাউন গেছে, কারণ নর্মালি ওর 40 থেকে 50-এর মধ্যে ভিডিও হয়, মানে ভিউজ হয়, এখন দেখা যাচ্ছে 30, 32, 31 এরকম হচ্ছে। তো এই যে 10,000-এর গ্যাপটা, সেটা ও অন্য একটা ভিডিও দিয়ে পূরণ করে নেবে, বুঝতে পেরেছো? অনেক স্মার্ট গেম প্লেয়ার ম্যান্ডু, এত বোকা ভেবো না ওকে, তাহলে ওটা হয়ে যাবে। এইবার কি হয়েছে, কিছু লোক ওর ব্লগিংয়ের মধ্যে কন্ট্রোভার্সি দেখতে পছন্দ করছে না, ঠিক আছে। এবার ও দেখলো যে কিছু ভিউয়ার্স রেগে যাবে যে তুমি কেন ওকে নিয়ে বলছো, কেন তুমি ওকে নিয়ে বলছো। আবার কিছু ভিউয়ার্স ও এটাও বলেছে যে ও বলো বোতলকে কিছু বলো, বোতলকে কিছু বলো, এটাও চাইছে। তাহলে দুজনকে কিভাবে ব্যালেন্স করবে? তাহলে একটা কাজ করি, একটা মানে জিনিস কিরকম করে দুদিকে ছিঁড়ে দিই, তাহলে কী হবে, ব্লগিংটাও আমার বজায় থাকলো, এবং ব্লগিংয়ের মধ্যে আমি কিছু বলছি না, তাহলে ব্লগিংটা ওর যারা চাইছিল যে তার মধ্যে তুমি বোতলকে কিছু বলো না বা কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু বলো না, তাদের
মনস্কামনা পূর্ণ করে দিলাম। আবার আমার যে মন থেকে ইচ্ছা হচ্ছিল যে ওকে কিছু বলি তাহলে কন্ট্রোভার্সিটা আপ হবে, আরও চাই কন্ট্রোভার্সিটা ঝাসু হোক, এটা একটা কারণ। দ্বিতীয়ত যেসব ভিউয়ার্সরা বলছিল তুমি বোতলকে কিছু বলো, বোতলকে বলো তোমাকে নিয়ে এইরকম করছে, তুমি একটু কিছু বলো, তাদেরকেও খুশ করে দেওয়া হলো। তাহলে নিজে খুশ, দু ধরনের ভিউয়ার্স খুশ, মুনাফা আসবে, যেটুকুনি ল্যাকিং ছিল ভিডিওতে ভিউজটা সেটাও চলে আসবে। তাহলে দুটো কন্টেন্ট মিলিয়ে বেশ ভালো ইনকামটাও হয়ে যাবে। তাহলে ওর যে রিচটা আছে, মানে টাকা ইনকামের যে রিচটা আছে সেটাও পূরণ হয়ে যাবে। তাহলে সোনায় সোহাগা তার জন্য একটা ভিডিও করেছে, এবং সেখানেও বলেছে যে প্রতিদিন যে আমি 9টার সময় ভিডিও করতে আসবে এরকম কিন্তু নয়, যখন খুশি মাঝে মধ্যে আসতে পারি, মানে যখনই দেখবে যে ওই ঝাঁসু কন্টেন্ট হচ্ছে না তখন ওই একটু করে চুগলুমি দেওয়ার জন্য চলে আসবে প্রথম। দ্বিতীয় কথা, যখন অনেক মুখ চুলকাবে, কত কি করবে, তখন একটা ভিডিও করে নেবে। আর ভিডিও করলে রেভিনিউটাও আর্ন হবে। তাহলে যদি মানে ব্লগিংয়ে ভিউজটা কমও হয়, এটা দিয়ে পুষিয়ে যাবে। এবং সেখানেও আর একটা জিনিসও বলেছে যে সেটা হচ্ছে যে শুধু বোতলকে নিয়ে নয়, ওর যদি অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়েও মনে হয় তাহলে তাদেরকে এসে বলবে। অ্যাকচুয়ালি দেখো, এখন তার গ্রুপে বলতে পারছে না কারোর নামে কিছু, যদি কাউকে অপছন্দ হয় গ্রুপের মধ্যে আলোচনা করতে পারবে না, সেটা নিয়ে গালাগালি খেস্তাখেস্তি করতে পারবে না, ওর মধ্যে আলোচনা করতে পারবে না, কিন্তু মুখ তো চুলকায় এইসব নিয়ে আলোচনা করতে, ঠিক আছে, কারণ লাভ এটাকে পছন্দ করে। তার জন্য চিন্তা করলো যে আমি ভিডিওতেই তাকে একটু ঝেড়ে দেবো, যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলার ইচ্ছা হয় ঝেড়ে দেবো, ঝেড়ে দেবে, ঠিক আছে, তার জন্য ভিডিওটা করেছে, ঠিক আছে। তাহলে তোমাদেরকে পুরো একদম গড়গড়িয়ে একটা বই পড়ে যতখানি জিস্ট তৈরি করে যতখানি তোমাদেরকে সারাংশটা দেওয়া যায় পুরোটা দিয়ে দিলাম দুটো ভিডিওর মানে মিলিয়ে। তাহলে এরপরেও তোমাদের বুঝতে অসুবিধা হবে আমি জানি না, কারণ এই বোঝানোটা খুব সুন্দর করে আমি বোঝাতে পেরেছি এই কারণে, কারণ এখন একেবারে শান্ত পরিবেশ, কোনো আটকানোর জিনিস নেই, কেউ তোমাকে ডিস্টার্ব করার জিনিস নেই। এই সময় কে তোমাকে ডিস্টার্ব করবে, সবাই ঘুমিয়ে পাগল হয়ে গেছে, আর কেউ তোমাকে এখন কলও করবে না কোনো এমার্জেন্সি ছাড়া। তো এমার্জেন্সি আশা করি হওয়ার জায়গায় নেই, তাহলে তোমার কলও হবে না, কিছুই হবে না। অর্থাৎ তুমি একেবারে প্লিজড মনে ভিডিও করতে পারো, যেটা সাবু বলে যে তোমার রাত্রিরের যে ভিডিওগুলো সকালে ছাড়ো সেগুলো খুব ভালো হয়। তার কারণটাই এটা, কোনো তার মধ্যে একদম শান্ত পরিবেশে তো ভিডিওর মধ্যে একটা এনার্জিটা অন্য লেভেলের থাকে। আর আমি রাত্রিবেলা বিশাল এনার্জেটিক হয়ে যাই, এরকম নেওয়া ঝিম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তবে আগে ঘুমিয়ে পড়তাম, মানে এতটা লোড নিতে পারতাম না, এখন পারি। তো যাই হোক, মোটামুটি আমার ভিডিওটা এই পর্যন্ত। তো এখন আমি দেখছি ভিডিওটা 36 মিনিট 58 সেকেন্ড প্রায় হয়ে গেছে। তো এরপরে যদি আমার ভিডিও বড় হয় এবার তোমরা আমাকে ছুটে আসবে হুলা কান্না করতে করতে। তো ভিডিওটা এই পর্যন্ত। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।